আওয়ামী আমলে মামলা করা সম্ভব হতো না, সে কারণেই তো আসলে 2000 প্রাণ এবং 30,000 আহত রক্তের বিনিময়ে 5ই অগস্ট, তাই না? হতো না বলেই তো আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম। আমার ভাল লাগতো যদি আমি ভাইকে ওই সময় আমার টকশোতে সঙ্গী হিসেবে পেতাম, কিন্তু আসলে কেন জানি তখন আর ভাইকে পাইনি। আমার কপালটাই খারাপ। আমার কপাল ছিল আওয়ামী লীগের একজন সুশীল এবং একজন আওয়ামী লীগের কর্মীর সঙ্গে বা নেতার সঙ্গে বসে টকশো করা। আসলে তখন যদি আরো অনেক বেশি মানুষ বলবেন, আপনার সময় বলবেন, আরো বেশি বেশি মানুষ যদি কথা বলতো, আরো বেশি বেশি মানুষ যদি লিখতো, আরো বেশি বেশি মানুষ যদি মুখ খুলতো, আরো বেশি বেশি মানুষ যদি প্রতিবাদ করতো, হয়তো 17 বছরটা 5 বছরে নেমে আসতো, হয়তো 7 বছরে নেমে আসতো। মানে এত লম্বা সময় শেখ হাসিনা হয়ে উঠতে পেরেছিলেন বিকজ তার পেছনে অনেক স্টেট মেশিনারিজকে আমরা যেরকম দেখি, একই সাথে সফট পাওয়ারদেরকেও আমরা কাজ করতে দেখেছি। 2 হচ্ছে 8 দিন ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট। ইয়েস, অফ কোর্স 8 ডে ইজ ভেরি টু শর্ট টার্ম টু মেক এনি কমেন্ট, বাট এট দ্য সেম টাইম মর্নিং শোজ দ্য ডে। সো আই হোপ অ্যান্ড আই প্রে যে এই সরকার 8 দিনের যেই নমুনাই দেখাক না কেন, আগামী 5 বছর আরো বেশি আমাদের রাজনীতির যে পরিবর্তনের স্লোগান আমরা দিয়েছি, রাজনৈতিক ধারার পরিবর্তনের যে স্লোগান আমরা দিয়েছি, সরকারের নেচার পরিবর্তনের যে স্লোগান আমরা দিয়েছি, আমি আশা করব নিশ্চয়ই সরকার সেটা মাথায় রাখবে। ফরেন মিনিস্টারের কথা আমার ভাই বলছিলেন। আচ্ছা, ফরেন মিনিস্টার ঠিক কোন ক্রাইটেরিয়াতে ফরেন মিনিস্টার হলেন? আমার ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় যেহেতু মন্ত্রীদের বেতন ভাতা হয়, এই প্রশ্ন তো আমি রাখতেই পারি। মানে বিএনপি ধরুন কয়েক মাস আগে যিনি উপস্থিত থাকলে মিটিং করবে না বলে ঘোষণা দিয়েছেন, ঠিক তিনি এখন কোন জাদু মন্ত্র বলে ফরেন মিনিস্টার হলেন? এই প্রশ্ন যদি আমি আমার ভাইকে করি, কারণ উনি যেহেতু সাংবাদিক, ওনার কাছে তথ্য থাকতেই পারে, আমি ওনার কাছে প্রশ্নটি রাখছি যে ফরেন মিনিস্টার ঠিক কি ক্রাইটেরিয়ার বেসিসে ফরেন মিনিস্টার হলেন? আর ফ্যামিলি কার্ডের ব্যাপারে সার্টেনলি ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ, ওয়াই নট? আমার মনে হয় চমৎকার ইনিশিয়েটিভ। কিন্তু একই সঙ্গে সিপিডির একটা হিসাব বলছে যে 50 লক্ষ পরিবারকে যদি আপনি এর আওতায় আনতে চান, আপনাকে বছরে ব্যয় হবে 9,600 থেকে 12,000 কোটি টাকা। আমি অন অ্যান অ্যাভারেজ 10,000 কোটি টাকা ধরি। তাহলে আমাদের বর্তমান সরকারের যেই পরিকল্পনা 5 কোটি পরিবার, তাহলে বছরে আপনার খরচ হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। এখন এই 1 লক্ষ কোটি টাকার যোগানটা আসবে কোথা থেকে? আমরা ইতিমধ্যেই সবাই জানি আমাদের আয়কর বা ট্যাক্সের মানে ট্যাক্স পাওয়ার হার খুবই কম। ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়া বাংলাদেশের সবচেয়ে কম। আমাদের ট্যাক্সের করের আওতা আমরা বাড়াই না, কিন্তু যারা ট্যাক্স দেয় তাদের উপরই বারবার ট্যাক্স চাপাই এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার মানে অসংখ্য নজির আছে। সো এরকম একটা অবস্থায় আপনি এই বাড়তি 1 লক্ষ কোটি টাকা যোগান দেয়াটা সোর্স অফ মানি কি হবে? 1। 2 হচ্ছে কেবল তো সোর্স অফ মানি না, আমাদের সোশ্যাল সেফটি নেটের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা চালু ছিল। এখন এটার সঙ্গে ওটা কি যুক্ত হবে, নাকি ওই ভাতাগুলো বন্ধ হয়ে ফ্যামিলি কার্ড চলবে? আমরা পরিষ্কার না। 3 হচ্ছে আজকে প্রথম আলোতে একটা ছবি বের হয়েছে, দেখেছেন নিশ্চয়ই, রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেই মানে দাবা হচ্ছিল উত্তরাতে, সেখানে কারাকারি করতে গিয়ে একজন নারী আহত হয়ে পড়ে গেছেন, কারণ ট্রাকটা চলে যাচ্ছিল, কারণ এত কারাকারি হচ্ছে। সো মানুষের অর্থনীতির অবস্থা ভালো না। হ্যাঁ, দ্রব্যমূল্য আপনি কি করে নিয়ন্ত্রণে আনবেন সেটা ডে 1 থেকে কাজ করতে হবে এই সরকারকে। বিকজ অলরেডি তো আমাদের নৌ সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন যে সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়া যাবে। ওটা আসলে চাঁদা না। সো আসলে আমি ঠিক জানি না, এই সমঝোতার ভিত্তি যদি চলতে থাকে তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা সত্যি কঠিন হবে, কারণ একেবারে উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত যেতে যতগুলো স্তর পার হতে হয়, প্রতি স্তরে স্তরে যদি আপনাকে 5 টাকা, 10 টাকা, 100 টাকা হারে কি স্পিড মানি বলবো, চাঁদা বলবো, না কি বলবো, সমঝোতার টাকা দিতে হয়, তখন আসলে সেটা ভোক্তার কাছে গিয়ে কতটুক পড়ে সেটা একটা বড় প্রশ্ন। কয়েকদিন আগে আপনি একটা ইন্টারভিউতে, খালিদ মহিউদ্দিনের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। এই ধরনের কথা
কিন্তু অনেকে কিন্তু এক ধরনের একটা মানে কি বলে কনক্লুশন আসতে পারে যে আপনি আওয়ামী লীগের প্রতি একটু সফট কিনা, বা আপনার বক্তব্য আওয়ামী লীগের প্রতি একটু সফট কিনা, বা নানা অন্যান্য বক্তব্য মিলে যদি। হ্যাঁ, ভালো বলেছেন। এই দেশে এই ধরেন 5ই আগস্টের আগে গাছের পাতাও আওয়ামী লীগ করতো, আর এখন 5ই আগস্টের পরে গাছের পাতা শুদ্ধ আওয়ামী বিরোধী হয়ে গেছে। আমি যা দেখেছি আমি তাই বলেছি। আমি জানি না আপনি গেছেন কিনা খুলনা, বরিশাল, রাজশাহীর ওইদিকে। আপনি আমাকে নিজে বলেন তো কেমন হয়েছে। বরং আমি তো বলবো এখানে বৈষম্য হয়েছে। খুলনা বা বরিশাল, যেহেতু এটা গোপালগঞ্জের কাছে বেল্ট, ওই বেল্টটা, সেই জন্য সেখানে বরাদ্দ যেমন বেশি হয়েছে, কাজ যেমন বেশি হয়েছে, সেরকম ঝাঁ চকচকে চমৎকার বিদেশের মতন তারা রাস্তাঘাট তৈরি করেছে। সাথে যে আমি আমার কনস্টিটিউয়েন্সির কথাটা বললাম, সেটা কেন এড়ায় গেল মানুষ? মানে আমাকে গালি দিতে হলে ওইটা ব্যবহার করতে আরাম লাগে, কিন্তু সাথে যে আমি আমারটা বললাম যে আমার ব্রাহ্মণবাড়িয়ার এই বেহাল দশা, যেটা দেখলে আমার বড় কষ্ট হয়, এই কথাটা তো যুক্ত হলো না। এই যে সরকার, একই সরকার তার নিজস্ব এলাকাকে বিদেশ বানালো, কিন্তু তার ভিন্ন মতের যে এলাকা, কারণ ব্রাহ্মণবাড়িয়া আসলে আওয়ামী লীগের তেমন ভোট কখনোই ছিল না, এই এলাকাটাকে যে অবহেলিত রাখলো, এটাই তো সরকারের সবচেয়ে বড় সমালোচনা। কিন্তু আপনার নজর, মানে যারা আমার দোষ খুঁজতে চায় তাদের নজর হচ্ছে রুমিনকে ফাঁদে ফেলতে হবে। সো রুমিন ওই যে বলেছে বিদেশের মতো করেছে, ওটুকু ব্যবহার করছে, কিন্তু একই সঙ্গে এটা সরকারের তীব্র বৈষম্য ইঙ্গিত করে। আমার ভাই আমাকে কিছু কথা বলেছেন যার একটা উত্তর দিতে হয়। আমার নামে মামলা ছিল 10টা। এই 10টা মামলায় আইনজীবী হওয়ার, এর মধ্যে খুনের মামলাও ইনক্লুডেড। 28 অক্টোবরে জজ সাহেবের বাড়ি ভাঙচুর এবং মানুষ হত্যার মামলাও 28 অক্টোবরের পর আমার নামে হয়েছে। আমি জামিন পেয়েছি কারণ আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, আমি একজন নারী। এই সকল কিছুর বিবেচনায় অনেকেই জামিন পেয়েছেন, আমিও তাদের একজন। আমাকে একটা নাম বলেন তো, আমি ছাড়াও আরো 2-3 জন নারী, অন্তত 1-2 নারী তো বটেই, প্রতিদিন টকশো করতেন বিএনপির পক্ষে। তাদের কাকে কেবলমাত্র টকশো করার কারণে জেলে যেতে হয়েছে আপনি কিন্তু একটা নামও বলতে পারবেন না। অন দ্য টপ অফ এভরিথিং, আমি একজন আইনজীবী, মানবাধিকার কর্মী, নারী, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের আজকের প্রতিষ্ঠা হওয়ার পেছনে যাদের অবদান আছে তাদের একজনের সন্তান আমি। বাংলাদেশের ভাষা আন্দোলনের একজন নায়ক বলতে হলে সেটা অলি আহাদ। সুতরাং চাইলেই চট করে হাত দিয়ে দেওয়া যায় বোধহয়। ব্যাপারটা এত সহজ অন্তত কিছুদিন আগে পর্যন্ত ছিল না। এখন অবশ্য আমি জানি না নতুন রাজনীতির ধারা কিরকম হবে, বাট এতদিন আগে পর্যন্ত এত সহজ ছিল না। 5ই আগস্টের ঠিক আগে আগে আমার বাড়িটাই কিন্তু ভাঙচুর হয়েছিল। 5ই আগস্টের ঠিক আগে আগে আমি কিন্তু নোন ফেসদের মধ্যে রাস্তায় নেমেছিলাম, অতি নোন ফেস, পলিটিক্যাল অতি নোন ফেস। আমি কালচারাল বা অন্য অ্যাক্টিভিস্টদের কথা বলছি না, অতি নোন ফেস। আমি ঠিক যেমন ঝিকাতলায় গানের আসরের মধ্যে আমি নেমেছিলাম ঝুম বৃষ্টিতে, ঠিক তেমনি শহীদ মিনারের পাদদেশে গিয়ে আমি দাঁড়িয়ে বক্তৃতা করেছিলাম, এবং তারপর সেই রাতে আমার বাড়ি ভাঙচুর করা হয়, গাড়ি ভাঙে, সিসিটিভি ভাঙে, অনেক কিছু ম্যাসাকার হয়। ওই রাতে যে কোনো কিছুই হতে পারতো। সো আপনি যখন কারো দিকে এই ব্যাপারগুলো দল কেন মূল্যায়ন করলো না? এটা তো দলকে জিজ্ঞেস করবেন, আমি কিভাবে বলবো? যদি আপনি বলতেন আমার জনপ্রিয়তা কম সেজন্য আমি নমিনেশন পাইনি, তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু আমি তো পাশ করে দেখাই দিলাম, দল ছাড়াই পাশ করলাম, 40,000 ভোটের ব্যবধানে পাশ করলাম। আরো ফেয়ার ইলেকশন হলে আরো বেশি ভোটের ব্যবধান হতো। হ্যাঁ, তবে আমি স্পেশালি আবারও থ্যাঙ্কস দিব বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে নজরদারিতে না রাখতো, অ্যাটলিস্ট আমার কনস্টিটিউয়েন্সির কথা আমি বলতে পারি, ম্যাসাকার হয়ে যেত এই কনস্টিটিউয়েন্সিতে। কোনো কিছু বলবেন কি? না, আমার একটা প্রশ্ন আছে। আমি একটু রুমিন আপার ব্যাপারে এটা বলতে চাই যে অবশ্যই উনি যেগুলো বলছেন, ওনার নামে মামলা হয়েছে, হয়রানির শিকার হয়েছেন। তবে আমার মনে হয় যে উনি বিএনপির সাথে এখন নাই বলে এত সহজভাবে ওনার অন্য সহকর্মীদের, নারী সহকর্মীদের বিষয়টা অস্বীকার করতে পেরেছেন। এটা মনে তাদের প্রতি একটু অবিচার হবে, কারণ আরো অনেক নারী শুধু টকশো করার কারণে, শুধু টকশো করার কারণে ঠিক আছে জেলে যেতে হয়েছে, সেটা হয়তো হতে পারে, কিন্তু অনেক নারী, এই শাম্মী, পাপিয়া, এরা অনেক আগে জেল কেটেছে, একবার না একাধিকবার জেলে গেছে, অনেক করার কারণে। এখন টকশোর কারণে নিয়েছে কি কারণে নিয়েছে তা জানি না, কিন্তু তারা অসংখ্যবার, অনেক নারী বিএনপির ভিতর তারা জেল কেটেছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা বলছিলেন, ঠিক আছে, আপনি আপনার পরের প্রশ্নটা করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এই ব্যাপারটা থেকে বের হয়ে একটু, আজকে একটা বড় গত 2 দিন ধরে আলোচনা আসছে, রাষ্ট্রপতি একটা ইন্টারভিউ দিয়েছেন একটা পত্রিকায়, আপনি ইন্টারভিউ নিশ্চয়ই করেছেন। সেক্ষেত্রে মন্তব্য জানতে চাই, এবং একটা জিনিস জানতে চাই, উনি আজকে মন্তব্য বলেছেন যে বিএনপি যদি চায়
যে তিনি রাষ্ট্রপতি থাকবেন, তাহলে উনি থাকতে পারেন, উনি এবং যদি চায় তিনি চলে যাবেন। আপনার কাছে মনে হয় যে আমি যে খলিলুর রহমানের যদি ব্যাপারটা নিয়ে আসি, যে বিএনপি কি এই রাষ্ট্রপতিকে রেখে দিতে পারে এমন কোনো সম্ভাবনা আছে কিনা? দেখেন, আমি এখানে দুটো তিনটা বিষয়ে বলতে চাই। এক নম্বর কথা হলো যে বিএনপি চাইবে কিনা এটা বিএনপির নেতৃত্বই ভালো বলতে পারবে, এটা আমি বলতে পারবো না, কিংবা আমি এখানে সাজেশন দেওয়ারও কেউ নেই। কিন্তু আমি যতটুকু বুঝি যে বিএনপি তাকে কন্টিনিউ করতে চাইবে না, কারণ আপনি আরেকটা দলের নির্বাচিত, আওয়ামী লীগের মতো একটা দলের নির্বাচিত রাষ্ট্রপতি, যিনি আওয়ামী লীগের একবারে পরীক্ষিত একজন নেতা বিভিন্নভাবে, তাকে রাষ্ট্রপতির মতো একটা জায়গায় রেখে দিয়ে তার সরকার পরিচালনা করবে, এটা আমার বিশ্বাস হয় না। এটা আমার বিশ্বাস হয় না। উনি বলতে পারেন, উনি কিন্তু এটাও বলেছিলেন যে আমি নির্বাচনের পরে আমি স্বেচ্ছায় চলে যেতে চাই, আমাকে স্বেচ্ছায় চলে যাওয়ার সুযোগটা করে দিন। উনি আগেই চলে যেতে চেয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে দেয় নাই, উনি নির্বাচনের পরে চলে যাওয়ার কথা বলছেন, আবার এখন এসে এই কথাও বলছেন। তবে উনি ওনার যে সাক্ষাৎকার, এটা নিয়েও আমার কিছু অবজারভেশন আছে। আমার অবজারভেশনটা হলো, আমি মনে করি যে এই জায়গায় এই পদে থেকে এইভাবে ওনার কথাবার্তা বলাটা ঠিক হয়নি। ঠিক হয়নি কেন হয়নি? আপনি অনেকগুলো বিষয় আছে, দেখেন এখানে জানি না কার লাভ কার ক্ষতি হয়েছে, কারা এই সাক্ষাৎকারের নেপথ্যে আছে, নিশ্চয়ই কেউ না কেউ আছে এটার পিছনে নেপথ্যে, এটা মানুষ অনুমান করতেই পারে। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন, যেভাবে বলেছেন, 5ই আগস্টের পরে উনার যে অবস্থান ছিল, তার পরের অবস্থান যখন এটাকে বিএনপি বাধা দিয়েছে এবং এখনকার অবস্থান, কিন্তু তিনটা প্রেক্ষাপট। 5ই আগস্টের পরে ওনার থাকার কথা না, অন্য সবাই চলে গেছে, উনিও চলে যাওয়ার কথা, কিন্তু ওই সময় ওনাকে বিদায় করেনি, যারা বিদায় করার কথা ছিল তারা বিদায় করেনি। তারপরে যখন একটা অংশ বিদায় করতে চেয়েছে, সরকারের বলেন কিংবা স্টেক হোল্ডারদের বলেন, অন্যরা চায়নি, তখন এক পর্যায়ে উনি থেকে গেছেন। এখন এসে উনি আবার আরেকটা কথা বলছেন। তো এইটা অনেকে বলছেন যে রাষ্ট্রপতির গোপনীয়তার শপথ ভঙ্গ করছেন, এইরকম কথাবার্তাও আসছে, নানা কিছু আসছে। শুধু সেইটা নয়, আমি মনে করি যে এইরকম একটা পর্যায়ে থেকে উনি হলো রাষ্ট্রের অভিভাবক পদাধিকার বলে, উনার পদে থেকে এখন উনার কথা নিয়ে এরকম বিতর্ক সৃষ্টি হতে পারে, এইরকম কথাবার্তা এখানে বলে রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকর, এটা হওয়া উচিত না। এই প্র্যাকটিসটা করা উচিত না। এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই। রাষ্ট্রপতির এটা দ্বিতীয় সাক্ষাৎকার, প্রথমটি আনঅফিশিয়াল ছিল এবং সেই আনঅফিশিয়াল সাক্ষাৎকার পরে মতিউর রহমান ভাই ছেপে দিয়েছিলেন মানব জমিনে, সেটা নিয়েও অনেক হইচই হয়েছে। এই সাক্ষাৎকারটি পড়ে বেশ কিছু বিষয় খুব স্পষ্ট হয়েছে। এক হচ্ছে, ওনাকে যত রকম ভাবে অসহযোগিতা করা সম্ভব বিগত সরকার তাই করেছে। বিএনপির একটা স্ট্রং সাপোর্ট ছিল, আর্মির একটা স্ট্রং সাপোর্ট ছিল এবং বিদেশি দূতাবাসগুলোর একটা স্ট্রং সাপোর্ট ছিল। অর্থাৎ তিনটা বড় স্টেক হোল্ডারের স্ট্রং সাপোর্টের কারণে কিন্তু ওনাকে সরে যেতে বাধ্য করা যায়নি। বাট ওনার বাড়ির সামনে যে ঘটনাগুলো ঘটেছে, মানে বঙ্গভবনের সামনে, ওনার বাড়ি তো না, বঙ্গভবনের সামনে, সেটা না হলেও হতো। উনি যেই বর্ণনাটা দিয়েছেন 22শে অক্টোবরের, সেটা মানে একটু ভয়ানক বর্ণনা আর কি, যে উনি ওনার ভাষ্য মতে গণভবনে যা হয়েছে ঠিক সেরকম একটা পরিকল্পনা তাকে ঘিরেও হচ্ছিল, এবং গণভবনে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী চলে যেতে পেরেছে, ওনারটা তো আর উনি যেতে পারছেন না, অর্থাৎ ওনাকে একেবারে আটকে ফেলে একরকম মব তৈরি করা, এটা বোধহয় না হলে ভালো হতো। কারণ আমরা তো একটা পরিবর্তনের কথা বলছি বারবার। দেখুন, আমরা যতবার পরিবর্তনের কথা বলি, বলা হয় যে আমরা হয়তো বা আগের সরকারের প্রতি সফটনেস দেখাচ্ছি, বিষয়টি তা নয়। আগের সরকার এগুলো 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 করেছে বলেই তো আমরা এই অভ্যুত্থানটা করেছি, এবং অভ্যুত্থানটা করেছে অনেক স্বপ্ন নিয়ে, বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একটা সঠিক ট্র্যাকে তুলবার একটা স্বপ্ন, মানুষের স্বাধীন চিন্তার একটা স্বপ্ন, মত প্রকাশের একটা স্বপ্ন। এখন এই মত প্রকাশ করতে গেলে আপনি যদি ট্যাগিং শুরু করেন, আপনি যদি মব শুরু করেন, তাহলে তো আসলে আমি আগাতে পারবো না, বাংলাদেশটা আর আগাবে না, এটুকুই বলি। যদি গুণগত রাজনীতি, গুণগত পরিবর্তনের কথা বলছি, 12ই মার্চ নতুন সংসদ শুরু হচ্ছে। তো সংসদ অধিবেশনে এবার আপনি কোন পরিবর্তন, কি ধরনের পরিবর্তন হতে পারে, বা কতটা জমজমাট হবে, কিংবা কতটা উত্তেজনা সেখানে হতে পারে, যেহেতু শক্তিশালী বিরোধী দল আছে? দেখেন, 2008 সালে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল, 8ম পার্লামেন্ট নির্বাচনের পরের এই যে 3টি পার্লামেন্ট, সাজানো 3টা পার্লামেন্ট, এইগুলা জনমনে কোনো আগ্রহ সৃষ্টি করতে পারেনি। একতরফা নির্বাচন 14, 18 কিংবা 24-এ নির্বাচন ছিল। আপনি জানেন, অনেকবার এটা বলা হয়েছে আমির নির্বাচন সর্বশ্রেষ্ঠ হয়েছে, তার আগে রাতের ভোট হয়েছে, তার আগে বিনা ভোটের নির্বাচন হয়েছে 2014-তে।
সো এগুলা জনগণের সাধারণ মানুষের মধ্যে এটা কোনো আকর্ষণও সৃষ্টি করতে পারেনি, ওখানে ওই রকম কোনো ডিবেটও হয়নি, আলোচনা হয়নি, সব কিছুই ছিল একতরফাভাবে একটা রুটিন ওয়ার্ক হতো। এই তুলনায় এইবার মনে হচ্ছে, যদিও এইবার আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের বাইরেও যারা একটা বড় বিরোধী দল হিসেবে জামাতে ইসলামী এবং এনসিপি ৭৭ সিট নিয়ে পার্লামেন্টে আছে, আরও ৭ জন স্বতন্ত্র সংসদ সদস্য আছেন, তারাও স্বাধীনভাবে কথা বলতে পারবেন। তো সেই বিবেচনায় ৮৪ জনের এই বিরোধী দল, ৮৪-৮৫ জন, আরেকজন হাত পাকার ইসলামী হাত পাকার আছেন প্রার্থী। তো সব মিলে এইবারে পার্লামেন্ট আশা করা যায় অনেক জমজমাট হবে এবং এখানে ডিবেট বেশি হবে, আলোচনা হবে। এবং শুধু তাই নয়, 12ই মার্চে যে পার্লামেন্ট বসছে, শুরুতেই পার্লামেন্টের এখন কোনো স্পিকার নাই, বিদায়ী পার্লামেন্টের স্পিকার জেনারেলি কিংবা ডেপুটি স্পিকার প্রিজাইড করেন, এই দুইজন নাই। তার অনুপস্থিতিতে কার্যপ্রণালী বিধি অনুযায়ী একজন সিনিয়র মেম্বার প্রিজাইড করবেন। ফার্স্ট সেশনে প্রিজাইড করার পরপরই উনি ওনার সভাপতিত্বে একজন স্পিকার, ডেপুটি স্পিকার, এই নির্বাচনটা সম্পন্ন হবে। তারপরে উনি নতুন ডেপুটি স্পিকার ওনারা আবার শপথ নিতে হবে, ওনার প্রেসিডেন্টের কাছে শপথ নেবেন, নিলে পর পার্লামেন্ট ভবনেই এই শপথটা হবে। তারপরে ওনারা স্পিকার নতুন সেশন শুরু করবেন। এবং এই পার্লামেন্টে দেখেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে, যতটুকু আমি জানি, ফিগারটা আমি ভুল না করলে 124টা অধ্যাদেশ জারি করে গেছে, যেগুলো পার্লামেন্টের অনুপস্থিতিতে যে আইনগুলো হয় সেগুলোই অধ্যাদেশ, প্রেসিডেন্টের স্বাক্ষরে ক্যাবিনেটের অ্যাপ্রুভেল এটা হয়। এই অধ্যাদেশগুলোকে রেটিফাই করতে হবে, এটাকে রেটিফাই বলে। এবং রেটিফাই করার জন্য 30 ওয়ার্কিং ডেজ আপনার সময় আছে। 30টা কার্য দিবসের ভিতরে এইগুলা যদি অনুমোদন আপনি না করেন, তাইলে এটা অটোমেটিক এটা বাতিল হয়ে যাবে। হয় আপনাকে অনুমোদন করতে হবে, এটা কারেক্টেড ওয়েতে করতে পারেন, অ্যাজ ইট ইজও করতে পারেন, এটা পার্লামেন্টের এখতিয়ার আছে। সো পার্লামেন্টের হাতে অনেকগুলা কাজ। তার বাইরে আরেকটা জিনিস আপনি জানেন ভালো করে, যে সাংবিধানিক পরিষদ, এই সাংবিধানিক পরিষদ কাজ করবে কিনা এটা নিয়ে বিএনপি শপথ নেয় নাই, বিরোধী দল শপথ নিয়েছে, এই একটা ডিবেটও রয়ে গেছে এর বাইরে। এটার ব্যাপারেও কিন্তু ওইখানেও বলা আছে যে 180 ওয়ার্কিং ডেজের ভিতর সাংবিধানিক পরিষদ সংবিধান যে সংস্কারগুলোর প্রস্তাব করছে, বিশেষ করে সংবিধান সংশ্লিষ্ট যে সংস্কারগুলো আছে জুলাই সনদে, সেইগুলোর ইমপ্লিমেন্ট করতে হবে। সুতরাং ওইটা নিয়েও কাজ করতে হবে পার্লামেন্টে। এরপরে আপনার বাজেট রিভিউর বিষয় আছে। বাজেট আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকার করে গেছিল বাজেট, এটা পার্লামেন্টে আসে না, এটা একটা রিভিউর বিষয় থাকে। হয়তো তারা রিভিউতে যেতেও পারে, আবার না গিয়ে তারা একেবারে আরো 1 মাস পরে নেক্সট সেশনে এসে হয়তো এটাকে রিভাইজ বাজেট যেটাকে বলে সেটা করতে পারে। তো পার্লামেন্টের হাতে কিন্তু অনেক কাজ, কিন্তু এই প্রচুর ব্যস্ততার মাঝখানে সংস্কার এবং বলছেন সংবিধান পরিষদ সবকিছু মিলে এইটা নিয়ে উত্তেজনা ছড়াবো, মানে আমি সংসদ বলছি না, সংসদের বাইরে এসেও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা আছে কিনা? এটা তো আছেই অবশ্যই, এটা নিয়ে একটা বিরোধ তো লেগেই আছে। কিন্তু আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার যদি সংস্কার যে প্রস্তাবগুলো আছে, এবং তারা বারবার বলছে যে আমরা যেখানে স্বাক্ষর করেছি এগুলো আমরা বাস্তবায়ন করব, এর পাশাপাশি আমাদের 31 দফাতে যা আছে সংস্কার প্রস্তাব সেগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এটা ক্লিয়ারলি বলেছেন ওনার বক্তৃতায়। তো এখন এইটা সরকার যত দ্রুত করতে পারবে, মানুষের মনে আস্থা ফিরবে যে না, সরকার তো সংস্কার প্রস্তাবগুলো একে একে বাস্তবায়ন করছে। যেমন আপনি যেমন ইয়ের কমিটমেন্টগুলা, নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর ক্ষেত্রে যেভাবে দ্রুততার সাথে সরকার অ্যাকশনে গেছে, একইভাবে যদি পার্লামেন্টে দেখা যায় যে সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে সরকারের তৎপরতা রয়েছে, তাইলে কিন্তু মানুষের মনে একটা আস্থার জন্ম নেবে। এটা আপনি দেখেন 180 ওয়ার্কিং ডেজ বলে, এটা আপনি 2 বছর আরও বেশিও নিতে পারেন। কিন্তু জেনারেলি যদি আমরা হিসাব করি যে বছরে যে 3টা কিংবা 4টা পার্লামেন্ট সেশন বসে, 2-3 মাস পরে পরে 1 মাসের জন্য বসে, মাঝখানে একটা ছুটো হয়, ইন প্র্যাকটিস যেটা আছে, এটা যে কোনো কিছুই আপনি করতে পারেন। আপনি চাইলে 365 দিনে পার্লামেন্ট সেশন চালাইতে পারেন, কেউ আপনাকে এটা না করবে না, বাট এটা তো আর প্র্যাকটিক্যালি সম্ভব না। সো আই থিঙ্ক এটার জন্য এই 180 ওয়ার্কিং ডেজের জন্য প্রায় 2 বছর, স্বাভাবিক নিয়মে গেলে 2 বছর সময় লাগতে পারে। তো আপনি 2 বছরেরটা যদি 1 বছরে করে ফেলেন, আগামী 1 বছরের মধ্যে এই সংস্কারের বিষয়গুলো যদি আপনি সেটেল করে ফেলেন, তাইলে এটা নিয়ে বেশি বড় ধরনের কোনো বিরোধ হবে না। কিন্তু যদি দেখা যায় যে সরকার টোটালি এখানে সময় দিতে পারলো না, তো এখানে আমি একটা জিনিস আপনাকে বলছি, আসলে ফার্স্ট সেশনে ওই আইনগুলো ঠিকঠাক করতে গিয়ে, যেগুলো অন্তর্বর্তী সরকার করে গেছে, ওইগুলা করতে গিয়ে আপনার সরকারের খুব একটা সময় পাবে না ওইখানে নজর দেওয়ার। এখানে হয়তো সেকেন্ড সেশন থেকে গভর্নমেন্ট সময় দিতে পারবে, কিন্তু তখন আবার আরেকটা ইস্যু চলে আসবে যে বাজেট সেশন, কারণ এরপরে সেশনটাই হবে কিন্তু বাজেট সেশন। সো বাজেট সেশনে 1 মাস চলে, আপনি জানেন বাজেটের উপর আলোচনা হয়, এইগুলো অনেক সময়ের ব্যাপার থাকে। তো তারপরেও আমার মনে হয় যে সরকারের আন্তরিকতা দেখলে মানুষ সহযোগিতা করবে, এবং আমরা নিশ্চয়ই একটা